ষড়যন্ত্র প্রতিমূর্তি হচ্ছে, দৃশ্যমান অদৃশ্যমান ষড়যন্ত্র হচ্ছে, জাতীয় ষড়যন্ত্র, আঞ্চলিক এবং আন্তর্জাতিক ৩টা ষড়যন্ত্র কিন্তু একসাথে খেলতেছে। এবং এই ষড়যন্ত্রের সাথে কিন্তু আমাদের বিদেশে যারা আছে, বিশেষ করে বিদেশি যে ইন্টেলিজেন্স গুলো আছে, চায়না মিলিটারি ইন্টেলিজেন্স খেলতেছে, সিআই খেলতেছে, খেলতেছে, আপনি ইভেন তুরস্ক খেলার চেষ্টা করতেছে, পাকিস্তান খেলার চেষ্টা করতেছে। যার অ্যাঙ্গেলে সে খেলবে, যার দলে সে খেলবে, এটা স্বাভাবিক এটা। কারণ বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়াতে এমন একটা জায়গায় এত লোক সংখ্যা, এত ২০ কোটি, এটা এড়িয়ে যেতে পারেন না কিন্তু। বিশেষ করে বে অফ বেঙ্গল প্রশ্নে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা এটা। কারণ আমাদের চতুর্দিকে কিন্তু ভারত ঘিরে আছে আমাদের। আমি বারবার বলছি যে ভারতের বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত পারদর্শিতা পরিচয় দিচ্ছে কিন্তু বারবার। একবার তারা হেরে গেছে। আমি হেরে বলব না, তারা হোঁচট খেয়েছে। এই যে ২০২৫-২৪ সালে হোঁচটটা খেলো, এই হোঁচটটা তারা ভোলে নাই। তার চেয়ে বড় কথা হলো আওয়ামী লীগের সভানেত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন। বড় নেতারা সেখানে আছেন। তারা বসে নাই। বিভিন্ন বক্তব্য বিবৃতি তারা দিচ্ছেন। তার বিভিন্ন টক শো করতেছেন, বক্তব্য বিবৃতি দিচ্ছেন। প্রত্যেকটা বিবৃতি কিন্তু একেবারে হুঙ্কার সুলভ। কোন বিবৃতি অনুশোচনা নাই। অনুশোচনা নাই, বরঞ্চ প্রতিশোধের স্পৃহা কিন্তু আছে এখানে। এটা কিন্তু খুবই দেখার বিষয় কিন্তু এখানে। এই যে স্পৃহা কার সাথে? একটা বিশৃঙ্খল পরিবেশ কিন্তু সৃষ্টি হতে পারে এখানে। এবং জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যারা আছে, ভারত থেকে শুরু করে অনেকে চাচ্ছে ইনক্লুসিভ, একটা ইনক্লুসিভ নির্বাচন। যেটা নিয়ে অজিত দোভালের সাথে আমাদের নিরাপত্তা উপদেষ্টা খলিলদের সাথে কথা হয়েছে। ভারতও বিভিন্ন সময় কিন্তু এটা আমাদের সরকারকে বলেছে। তো ভারত যেহেতু সেই প্রাপ্তিটা ঘটে নাই, নির্বাচনটা হচ্ছে কিন্তু মোটামুটি ভারতের অপ্রাপ্তির স্বীকার করে কিন্তু। এটা মানতে হবে কিন্তু আপনাকে। এটাও কিন্তু ভারতের খেলা থাকবে এখানে। ভারতও চাবে বাংলাদেশে যাতে কোনো স্টেবল গভর্নমেন্ট না আসে। বিশেষত যাতে কোনো ১৫০ সিট পায় এবং তারা চায় না। তারা চাচ্ছে এখানে একটা হযরলব সরকার, অর্থাৎ টলমল। যাতে পরবর্তীতে তারা তাদের খেলাটা আরো জমে এখানে। এখন তাদের খেলা কিন্তু বহুমুখী খেলা। যারা মনে করে শুধুমাত্র বাংলাদেশ সরকার না, তাদের খেলার উৎস হচ্ছে নর্থ ইস্ট। এই যে নর্থ ইস্ট ৮ টা স্টেট আছে কিন্তু। এটা কিন্তু তাদের নিরাপত্তা বলয় আছে। আমরা কিন্তু এটা স্যান্ডউইচ কান্ট্রি, খেয়াল করবেন। আমাদের মেইনল্যান্ড এর সাথে কিন্তু ভারতের নর্থ ইস্ট এর সাথে কিন্তু আমরা মাঝে বসে রয়েছি। ওদিকে ভারতের সাথে মায়ানমারের, চায়নার ২ টা বর্ডার আছে কিন্তু। একটা অরুণাচল, আরেকটা চলে গেছে সিকিম। আবার মায়ানমারের সাথে কিন্তু বর্ডার আছে ৪ টা। সুতরাং ওদিকে কিন্তু ভারতের দেখেন ৪ টা, ২ টা, ৬ টা। ৮ টা স্টেটে ৬ টা বর্ডার। ওখানে প্রচুর আর্মি তার মোবিলাইজেশন করতে হচ্ছে কিন্তু। যেটা অতীতে করতে হয় নাই, এখন করতে হচ্ছে। তার নিরাপত্তা কিন্তু তার আরো বেশি ঝুঁকির মুখে এখানে, ওদিক দিয়ে। আমরা ভাবি শুধু ভারত, আমরা না। ভারত কিন্তু চীন এবং মায়ানমার কর্তৃক কিন্তু গভীরভাবে কিন্তু সেখানে একটা হুমকির মুখে আছে। ওখানে আবার জাতিগত, বিভিন্ন গোষ্ঠীগত বিরুদ্ধে সেখানে আছে কিন্তু। ওখানেও আছে কিন্তু এটা। এগুলো স্বীকার করে কিন্তু আপনার আগাতে হবে। শুধু হুমকি দিয়া, আবেগ দিয়ে রাজনীতি করবেন না। আবেগের রাজনীতি শেষ। ২০২৫ সালে রাজনীতি করবেন, একেবারে রাজনীতি অঙ্ক কষে করবেন। অঙ্ক কষবেন, জাতীয় স্বার্থ রক্ষা করতে কি করতে হবে? কোথায় কম্প্রোমাইজ করতে হবে? কোথায় ছাড় দিতে হবে? কোথায় দেওয়া যাবে না? ABC, এই অ্যাঙ্গেলে আসবেন। যদি কেউ বলে কিছুই দেব না, আপনি রাজনীতি বোঝেন না। আপনার দেশের জন্য জঞ্জাল, জাতির জন্য জঞ্জাল। আপনি ঘটনা সৃষ্টি করতে জানেন, সমাধান করতে জানেন না কিন্তু। যিনি রাষ্ট্র চালাবেন, সেই দলগুলো, তাদের চিন্তা করতে হবে ভারতের সাথে ABC প্ল্যানটা কি হবে আমার? যে কোথায় আমাকে সমঝোতা করতে হবে? সমঝোতা মানে হেরে যাওয়া না তো। সমঝোতা মানে শান্তির জন্য কোনো সাময়িক পদক্ষেপ নেওয়া। ভারতের সাথে কিন্তু আমার ২০২৬ সালে ফারাক্কা চুক্তির ব্যাপার আছে কিন্তু। ২০২৬ সালে কিন্তু আমরা LDC গ্র্যাজুয়েশন পেয়ে যেতাম। অনেক কিন্তু ঘটনা আমাদের আছে কিন্তু। এই চ্যালেঞ্জ গুলো সহজে আসবে না কিন্তু। আমরা ইতিমধ্যে কিন্তু বন্দর দেওয়া শুরু করে দিয়েছি। আমরা কিন্তু বিদেশি ইনভেস্টমেন্ট আসতেছে কিন্তু এখানে। এগুলো দেখার বিষয় কিন্তু। এই গভর্নমেন্টের সরকারের যেগুলো নাকি ইতিবাচক হয়ে গেছে, ইতিমধ্যে জুডিশিয়ারি দেখেন, জুডিশিয়ারি সেপারেশন হয়ে গেছে কিন্তু। সচিবালয় হয়ে গেছে। আগামীতে কোন রাজনৈতিক দল এইভাবে আর এই ম্যাজিস্ট্রেট ব্যবহার করতে পারবে না কিন্তু। এখন জুডিশিয়াল আওতায় চলে যাওয়ার কারণে রাজনৈতিক প্রভাবটা কিন্তু আগের মতো হবে না। চিফ জাস্টিস যিনি হবেন, সত্যিকার প্রমাণ করতে পারবেন, "I am the Chief Justice of Bangladesh. I don't care anybody accepting Allah, law and order, law, rule of law." এইটা কিন্তু সময় এসে গেছে কিন্তু। আর কিন্তু আমাদের সেই আপনার সেই কি বললাম, ওই যে আমাদের সেই খায়রুল হক আর তৈরি হবে না কিন্তু। আমরা পাবো না। আমরা সেই আজিজও পাবো না কিন্তু। এখন এগুলো দেখার ব্যাপার আছে কিন্তু। একটা সমৃদ্ধ বাংলাদেশ হওয়ার যা প্রয়োজন, একদিকে কিছু সংস্কার হয়ে গেছে, কিছু হবে, কিছু হচ্ছে। এই প্রেক্ষাপটে নির্বাচন এসে গেছে। আজকে যখন ধরেন কিন্তু প্রেস সেক্রেটারি মানে যে কথাটা বলেছেন, আমি বলব
আপনি একটু মুখটা ঠান্ডা করেন। একটু থামেন। আপনি বলেছেন পৃথিবীর কোন শক্তি নাই। এত বড় কথা বলেন না কিন্তু আপনি। আল্লাহকে ভয় পান। ওই সমস্ত কথা বলবেন না। নাস্তিকরা যা বলে। পৃথিবীর শক্তি নাই বলতে কি বোঝাচ্ছেন? আপনি বলতে পারেন আল্লাহ ছাড়া কোন শক্তি নাই। এবং আপনার প্রত্যেকটা কথাবার্তা কিন্তু ইন্ধন দিচ্ছে কিন্তু। আপনি ইন্ধন যোগায়েন না কিন্তু। আপনি কথাবার্তা বলবেন ঠিক প্রেস সেক্রেটারি হিসেবে বলেন কিন্তু। আপনি কিন্তু তথ্যমন্ত্রী না। সরকারি স্পোকসম্যান আপনি না। ইউ আর নট দ্যা স্পোকসম্যান অফ দ্যা গভর্নমেন্ট। ইউ আর দ্যা প্রেস সেক্রেটারি। এটা বুঝতে হবে। আলতাফ গহরও তো কাজ করছে পাকিস্তানে। লক্ষ্য করেন না কেন? উনি ইমেজ কামাইছে। আপনি কি করলেন? মোদিরও তো প্রেস সেক্রেটারি আছে। কিন্তু আপনার কথাবার্তাগুলো মনে হয় পুরা ক্যাবিনেটকে তোলপাড় করে দেয়। বলতে পারে না কিন্তু। আমি সেইজন্যই বললাম সংযত কথাবার্তা বলেন। যেমন চিফ নির্বাচন কমিশন না। উনি অত্যন্ত সংযত কথা বলছেন কিন্তু এবার। আমি তার বক্তব্যগুলো শুনতেছি কিন্তু। ভালো। উনি যে ভূমিকা নিয়েছেন এখানে অ্যাপ্রিশিয়েবল। ভালো এটা হইছে। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন হবে কি হবে না? আপনি যদি প্রাইভেটলি জিজ্ঞেস করেন